দোরগোড়ায় অসম বিধানসভা নির্বাচন। হোজাই জেলার 64 নম্বর লামডিং বিধানসভা কেন্দ্রকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে নির্বাচনী উত্তাপ। শাসক বিরোধী এবং একাধিক নির্দল প্রার্থী জোর কদমে প্রচারে ব্যস্ত। সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ এবং কৌতূহল একেবারে স্পষ্ট। এই নির্বাচনের অন্যতম আকর্ষণ লামডিং রেলওয়ে স্টেশনের পরিচিত চা বিক্রেতা উজ্জ্বল দেব। দীর্ঘদিন ধরেই চা বিক্রি করে জীবিকা নির্বাহ করা উজ্জ্বল তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নেমেছেন। ভোটে জয়ী হলে লামডিংয়ে ড্রাগসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং বেকার সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সব মিলিয়ে এক সাধারণ চা বিক্রেতার লড়াই এই কেন্দ্রের নির্বাচনী সমীকরণের নতুন মাত্রা যোগ করেছে। দেখাচ্ছি ছবি আপনাদের। লামডিং বিধানসভা কেন্দ্রে একেবারে নির্বাচনী উত্তাপ বলা যায় তুঙ্গে। হোজাই জেলার 64 নম্বর লামডিং বিধানসভা কেন্দ্রকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে নির্বাচনী উত্তাপ। শাসক বিরোধী এবং একাধিক নির্দল প্রার্থী জোর কদমে প্রচারে ব্যস্ত রয়েছেন। সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ এবং কৌতূহল একেবারে স্পষ্ট, চোখে পড়ার মতো। এই নির্বাচনের অন্যতম আকর্ষণ হচ্ছে লামডিং রেলওয়ে স্টেশনের পরিচিত চা বিক্রেতা উজ্জ্বল দেব। দীর্ঘদিন ধরেই তিনি চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন এবং এই উজ্জ্বল তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নেমেছেন। ভোটে জয়ী হলে লামডিংয়ে ড্রাগসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং বেকার সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সব মিলিয়ে এক সাধারণ চা বিক্রেতার লড়াই এই কেন্দ্রের নির্বাচনী সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। এ নিয়ে আমাদের লামডিংয়ের প্রতিনিধি ধীরাজদের এক প্রতিবেদন দেখুন। নিউজ লাইভ বাংলা আমরা দর্শকদেরকে দেখিয়েছি চায়ের আড্ডায় ভোটের চর্চা। তবে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি লামডিং রেলওয়ে স্টেশনে এবং লামডিং রেলওয়ে স্টেশনে একজন চা বিক্রেতা। উনি ইতিমধ্যে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন এবং উনি নিজে মনোনয়নপত্র দাখিল করেছেন হোজাই জেলার কার্যালয়ে এবং ওনার সাথে আমরা কথা বলবো। প্রথমে আমি আপনার পরিচয় জানতে চাই, আপনার নাম কি? নমস্কার, আমার নাম উজ্জ্বল দেব। আমি লামডিং স্টেশনে ভেন্ডারি করি। তা আমি এবার ভারতীয় গণপরিষদের থেকে নমিনেশন দিছি। তা এবার আমি প্রার্থিত্ব পাইছি। আমার সিম্বল হলো কলস। আমার ইচ্ছা যে লামডিংয়ে তো মানে বহুত রিচ ঘরের থেকে মানুষরা এমএলএ হয়, এমপি হয়, কিন্তু আমি তো গরিব ঘরের, সাধারণ গরিব ঘরের ছেলে। আমারে একবার লোকে মানে ভোট দেওয়ার দেখক না যে আমি লোকে কী করতে পারি। আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনিও তো একজন চা বিক্রেতা ছিল। উনি তো আজকে ভারতের প্রধানমন্ত্রী। তো উনি যদি ভারতের প্রধানমন্ত্রী হইতে পারে একজন চা বিক্রি করে, তো আমি একজন স্টেশন ভেন্ডার, আমিও চা বিক্রি করি। আমি কি লামডিং সমষ্টির বিধায়ক হতে পারি না? আপনারা আমরা একবার ভোট দেওয়ার দেখান, জিতান না, তারপরে দেখেন না। আমি লামডিংয়ের যেটা মেন সমস্যা রাখছে যে আমাদের নতুন প্রজন্ম এটা শেষ করে ফেলতে হবে। যুব সমাজের এটা শেষ করে ফেলাইতেছে লামডিংয়ে। আছে ঘরে ঘরে ড্রাগস। আমি প্রথম আমি জিতার পরে আমার প্রথম কাজ হবো যে ড্রাগসে লামডিং থেকে সরানোর। নিশ্চয়ই উনি উনি ইতিমধ্যে বললেন যে উনি যদি বিধায়ক হয় লামডিং কেন্দ্রের এবং লামডিং কেন্দ্রের বিধায়ক হলে উনি প্রথম যে কাজটি করবে সেটা লামডিং এর যে বর্তমান যে সমস্যা রয়েছে যুব প্রজন্মের মধ্যে যে ড্রাগসের যে আসক্ত দেখা গেছে এবং সেদিকটা উনি ধ্যান দেবেন এবং সেদিকটা উনি কাজ করবেন। আরো কথা বলবো, আপনাকে কেন ভোট দিবে লোক এবং কি কারণে দিতে? দেখেন, আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হতে পারে, ওনারা লোকে ভোট দিছে, তো আমি তো আমিও স্টেশন ভেন্ডারি করি, আমি চা বিক্রি, আমার লোকে কেন ভোট দিব না? প্রচার কিভাবে করবেন, কি কি প্রচার? দেখেন না, লামডিং সবচেয়ে বড় সমস্যা হলো ড্রাগসে, তারপরে বেকার সমস্যা। লামডিংয়ে তো মানে রেল শহর, লামডিং ছোট্ট শহর। লামডিংয়ে কোনো বড় বড় ইন্ডাস্ট্রি নাই, কিছু নাই যে ওখানে কোনো মানে পোলাপাইন যে এখানে কোনো কাম করব। সব পোলাপাইন লামডিং দিয়ে সব বাইরে বাইরে গেছে গিয়া। আমি জিতার পরে এরকম কিছু করুম যে সবরে আবার লামডিং আনার পরে যে কিছু না কিছু যেমন এগুলো লেগা মানে আমি করতে পারি। দেখেন, লামডিং আমাদের যে আজকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উনি কিন্তু ওনার সমষ্টিতে আপনি যে ওনারা পাইবেন না। ওনারা পাইবেন না একটাই কারণ যে উনি ওনার সমষ্টির লেগে এত করছে যে ইলেকশনের টাইমে ওনার যাওয়ার দরকারই নেই। ওখানে লোকে জানে যে হেমন্ত বিশ্ব শর্মা আমগুলো আছে আর উনি জিতবো 100% ওখান থেকে। ঝালুকবাড়ি সমষ্টি তার কারো ক্ষমতা নাই যে ওনারা হারাইবার লেগে। আজকে আমাকে গৌরব গগৈ, উনিও ওনার সমষ্টির লেগে এত কাম করছে, আপনি গৌরব গগৈরও যেয়ে পাবেন না ওনার সমষ্টিতে, যে গৌরব গগৈ অন্য সমষ্টিতে আছে এখন। ও হেরেও যেয়ে পাবেন না, কেন হেও এখানে লেগে কাম করছে। আর পাবলিক হেরে ভোট দিব এটা হেরাও জানে যে আমগরে পাবলিকে সবসময় চায় আমগর লেগা পাবলিক আছে, যে আমরা পাবলিকের লেগে কিছু করছি। আজকে আমগর লামডিংয়ের বিধায়ক কোন মানে
বিধায়ক স্বপনকর কন শিব মিত্র কন, এত প্রচারের দরকার কি আছে, এত পয়সা খরচা করার দরকার কি আছে? ওনারা যদি প্রথম থেকে কাম করে আইতো, আজকে যেরকম আমাকে মুখ্যমন্ত্রী যেরকম কাম করে আইছে, ওনারা যদি এরকম কাম করে আইতো, তো আজকে দরকার ছিল না প্রচার করার, প্রচারের দরকারই আসলো না। ওনারাও বাইরে সমষ্টি যায় অন্যের লিগে প্রচার করতে পারতো। আজকে ওনারা এরকম লামিং কিছু করে নাই দেখে আজকে ঘর ডোর টু ডোর প্রচার করতেছে। নাহলে এত ভয় কিসের, এত ভয় কিসের? যে আমি তো জিতুমই এখান থেকে, যে আজকে যদি ওনারা এখানে লিয়ে কাম করতো, ওনাকে তো ভিতরে। আমার শেষ প্রশ্ন, আগামী নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বী কার সাথে হবে? আমার পছন্দ হবে বিজেপি, বিজেপির সাথে আমার লড়াই আমার বিজেপির সাথে হবে। নিশ্চয়ই আগামী নির্বাচনে ওনার প্রতিনিধি বিজেপি উনি বলছেন, এবং আমরা যেমনটা নিউজে বাংলা দেখিয়েছিলাম যে ইতিমধ্যে লামডিং কেন্দ্র থেকে সর্বমোট 5 জন প্রার্থী নিজের মনোনয়নপত্র দাখিল করেছিল, যাদের মধ্যে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী শিব মিশ্র এবং কংগ্রেস মনোনীত প্রার্থী স্বপনকর, এবং তাছাড়া আরও 3 জন নির্দলীয় প্রার্থী ছিল, এবং এদের মধ্যে একজন নির্দলীয় প্রার্থী শেষ মুহূর্তে ওনার মনোনয়নপত্র উনি উঠিয়ে নিয়েছেন, এবং বর্তমান সর্বমোট 2 জন নির্দলীয় প্রার্থী। তার মানে বলা যেতে পারে যে 4 জন প্রার্থী আগামী বিধানসভা নির্বাচনের জন্য লামডিং 64 নং যে লামডিং বিধানসভা কেন্দ্র সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। ক্যামেরা রাহুলের সহযোগিতা ধীরাজ রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।